Why I can't control this idiot mind? এই মুহূর্তে তার এই রূপ দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা, যা পৃথিবীর কাউকে এসে দেখাতে চায় না। তাই সবার সামনে যে থাকে শান্তশিষ্টভাবে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু দিন শেষে এই মস্তিষ্ক তার পিছু ছাড়ে না। আর যে নিজের চুল টেনে ধরে কিছুক্ষণ পর চলে যায় পাশের রুমে। এটাই একমাত্র উপায়। সকালে সূর্যের আলো সানার চোখে মুখে আছড়ে পড়তেই সানা হামি তুলতে তুলতে উঠে বসে। 2 মিনিট ভেবেই বসে থাকে, চারিদিকে তাকিয়ে দেখে সারা বিছানা জুড়ে তার ডিজাইন করা পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সানা এগুলো কুড়িয়ে তুলে এবং ফ্রেশ হয়ে বাইরে আসে। সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার সময় দৃষ্টি পড়ে ঈশানী আসছে। তার ফ্ল্যাট নিচতলায় একই বিল্ডিংয়ে, হাঁটছে কিছুটা পা টেনে টেনে। কিছু পলক পরেই ঈশানী হঠাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। সানা বুঝতে পারছে না আর কাল সে ইচ্ছে করে নিজের জোরে ধাক্কা দিয়েছে, এতটা ব্যথা পাওয়ার মতো করেও দেয়নি। তখন সানার কানে আসে পেছন থেকে কিক করে দরজা বন্ধ করার শব্দ। মুহূর্তেই বুঝতে পেল ঈশানীর কাণ্ডকারখানা। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। মাই ডিয়ার কালনাগিনী, সানা ইজ কামিং। নিকাশ কালো প্রিমিয়াম স্যুটের সাথে স্ক্রিপ্ট সাদা শার্ট আরজেকে আরও আকর্ষণীয় করে তুলেছে। টাইটি সিল্ক বাঁধনে না আছে জাঁকজমক, কিন্তু রয়েছে পরিমিত সৌন্দর্য। তার কবজিতে মেন্টালি স্টাম্পার ঘড়ি, সেকেন্ড হ্যান্ড টিকটক শব্দ ও যেন বিশেষ কোনো ছন্দ বহন করছে। সানার নাকে তীব্রভাবে খুবই কাছ থেকে কফি উডের সাথে ভ্যানিলার স্মেল আসছে। সানা পেছন ফিরে নিজের রুমে যাওয়ার আগেই একটা শক্ত হাত তার কোমর থেকে পেট জড়িয়ে ধরে। সানা অবাক হয় না, কারণ সে জানে এটাকে আর যে নিজের মুখটাকে সানার কানের কাছে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার কানে আছড়ে পড়ে। সানা যায় একটা গম্ভীর ও হাসকি স্বর। I just wish ওটা তুমি না হও, তাহলে এটা কেবল শুরু। ব্যাস, সানাকে ছেড়ে তার পাশ কাটিয়ে চলে যায়। সানাও মুখ বাঁকিয়ে বলে, হোয়াট এভার। সানা কাউকে ভয় পায় নাকি? সানা হাত দিয়ে নিজের কাজ ছেড়ে একটু মুচকি হাসি দিয়ে উল্টো ঘুরে নিজের রুমে চলে যায়। ডাইনিং টেবিলে রোজকার মতো আর যে বসার পর ঈশানী তার পাশে বসে পড়ে আর বলতে থাকে, আর যে তুমি জানো, কালকে কেউ আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি পায়ে ব্যথা পেয়েছি। আরজে থেকে একটু সিম্পিতি পাওয়ার আশায় ঈশানী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। আর যে কিছু বলবে তার আগে সানা তাদের পাশ কাটিয়ে কিচেনে চলে যায়। কানে তার আজকেও হেডফোন চলছে, পিঙ্কলেক্স গান। আর যে আর তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সানা ফিরে আসে, হাতে তার নিজের পছন্দের চা আর পরোটা। ঈশানী তাকে দেখেই মুখ বাঁকিয়ে নেয়। সে পৃথিবীতে এমন অদ্ভুত খাবার কাউকে খেতে দেখেনি। আর যে আর ঈশানী বিপরীত পাশে বসে আছে। সে সানা চুপচাপ বসে খেতে থাকে আর গানের তালে তালে মাথাটা একটু দোলাতে থাকে। একটু পর মালা ঈশানীর খাবার নিয়ে আসে। ঈশানী সানাকে জ্বালানোর জন্য আর্যের সাথে গায়ে পড়ে কথা বলছে আর এটা ওটা দিতে বলছে। আর্য কিছুর উত্তর দিচ্ছে না, তো বেশিরভাগই চুপ করেই আছে। আর্যের দৃষ্টি সানার দিকে স্থির, কিন্তু সানা চোখ তুলে তাকাচ্ছে না। তাদের দিকে সে এক মনে খেয়েই চলেছে, যেন সে চা আর পরোটা ছাড়া আশেপাশে আর কিছুই নেই। একটু পর সানা ডেভিল মার্কা হাসি দিয়ে গণনা শুরু করে 2, 3, 2, 1 সাথেই ভেসে আসে ঈশানের ঘর কাঁপানো চিৎকার। আহ, তাহলে ওটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? আরে বাহ, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোর একদম খালি। এখন তো দেখছি একটু ব্রেইনও আছে। যদি আমি আরজেকে বলে দিই? ও নো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আবে কালনাগিনী, তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি তো। মালা ঈশানের প্লেটটা এনে রাখলো টেবিলে। সেখান থেকে ঈশানী একটা ব্রেড নিয়ে মুখে পুরে আরেকটা টান দিতেই ঈশানীর চোখে পড়লো ছোট চকচকে গা ছমছমে একটা তেলাপোকা, যেন ভূতের গল্প থেকে ছুটে এসে প্লেটের মাঝখানে বসে আছে। মাত্র 1 সেকেন্ড, তারপর বিস্ফোরণ। আ ঈশানীর চিৎকারে পুরো বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে, প্রতিধ্বনিত হতে লাগলো। সে এক লাফে চেয়ার ফেলে 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার হাত থরথর করে কাঁপছে। মুখের রং তখনই কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। সানা ঠিক তখন মাথা তুলে তাকালো একবার, আবারও নিজের কাজে মন দিল। মুখে অদ্ভুত নিরীহ ভাব, যে সে যেন এখানে যা হচ্ছে সে সম্পর্কে তার কোনো লেনাদেনা নাই। কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ী হাসি।
কাল এসপির সাথে মিলে এদের টাইট দেওয়ার জন্য এমন অনেক জিনিস কিনেছে। তার মাঝে এটা একটা আর্টিফিশিয়াল হলেও একদম রিয়েলের মতো। একটু আগে কিচেনে এটা রাখতেই গিয়েছিল, বসে বসে অপেক্ষা করছিল কখন ঈশানী দ্বিতীয় বাইটটা উঠাবে। ঈশানী কাঁপতে কাঁপতে বলল, কে কে এটা রেখেছে? এটা এটা কোথা থেকে এলো? ঈশানী আজের দিকে তাকিয়ে যেন একটু নিরাপত্তা চাইছে। আজে নির্জীবভাবে প্লেটের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে প্লেট সহ ডাস্টবিনে ফেলে দেয়। তারপর মালার দিকে তাকায়। দেখে শুনে কাজ না করতে পারলে বলে দেবে, আমি অন্য কাউকে হায়ার করে নেব। মালা নিচে তাকিয়ে আছে, যেন সে নিজের ভুল বুঝতে পারছে না। সে তো ভালো করেই সব কিছু দেখেছে, তাহলে এটা আসলো কোথা থেকে? সরি স্যার, আমি তো সব আর কোথা আসছে না। সে আরজেকে ভীষণ ভয় পায়। মিসেস আয়শা এগিয়ে আসেন, মালার সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এটা তো কিচেনে আসার কথা না। সব কিছু তো একদম পরিষ্কার করে রাখা হয়। আরজে কিছু বলবো, এই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। আরজে ফোন বের করে দেখে ডিরেক্টর আকাশ বিল্লা কল করেছে। আরজের চোখ তুলে চারিদিকে তাকিয়ে একবার সানার দিকে দৃষ্টি ফেলে। এত কিছুর মাঝে ভুরুক্ষেপহীনভাবে যে এক মনে খেয়েই চলেছে। মনে এমন হচ্ছে চারিদিকে নিউক্লিয়ার বোমা ব্লাস্ট হলেও তার কিছু যায় আসে না। এবার চোখ উঠিয়ে আদেশ ছুড়ল। জাস্ট ক্লিন ইট। আর যে ফোন উঠানোর জন্য অন্যদিকে চলে যায়। মেঘা আর মালা মিনিটে সব ক্লিন করে চলে যায়। এবার সারা উঠে দাঁড়ায়, ঈশানের দিকে বাঁকা দৃষ্টি ফেলে। বেচারে অজ্ঞান হওয়ার অবস্থা। সে জীবনে অ্যানাকন্ডার থেকেও বেশি তেলাপোকাকে ভয় পায়। সানা বিজয়ী ভাব নিয়ে হেঁটে চলে গিয়ে শুধালো। ঈশানী ততক্ষণে হুঁশ আসে। সে তড়াক করে সানার দিকে তাকায়। শীতমধ্যে বিজয়ী হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মানে কি বলতে চাইছিস? ঈশানীর মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে ব্যথা পেয়েছে এটা সানা কিভাবে জানলো? সে তো সানাকে কিচ্ছু বলেনি, আর না কেউ সানাকে বলবে। তাহলে কি? তড়িৎ গতিতে এসে সানার দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করে, তাহলে ওটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? সানা এইটারে অপেক্ষা করছিল। সে কোনো রকম ভনিতা ছাড়াই বাহবা দিল। ঈশানী এবার নিশ্চিত হলো। মুহূর্তেই তার শয়তানি মস্তিষ্ক খেলে গেল অন্য কথা। সে সানার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিয়ে, যদি আমি আরজিকে বলে দিই? কিন্তু সে জানেই না সানা দম্বার মেয়ে নয়। সে হাত উঠিয়ে হাত ভয় পাওয়ার ভঙ্গিতে বলে। এবার সে উচ্চ শব্দে হেসে ফেলল। মেইন ডোর ঠেলে রওনক প্রবেশ করলো। ডাইনিং স্পেসে সানা আর ঈশানীকে ভ্রু কুচকে এলো। মনে মনে ভাবলো এরা একসাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, আজ এত শান্ত কেন? ঠিক সেই মুহূর্তে সানা সিঁড়ি বেয়ে নিচে আসতে থাকা আরজের দিকে তাকিয়ে হাঁক ছুড়ল। মিস্টার জওয়ান। আরজে তার দিকে তাকাতেই সানা দু পা ঈশানীর দিকে এগিয়ে নিখুঁত হিসাবি ভঙ্গিতে ঈশানীকে দুই হাত দিয়ে জোরে দিল এক ধাক্কা। ব্যাস, ঈশানী ধপাস করে ছিটকে মেঝেটে পড়ে গেল। সে সতর্ক হওয়ার সময় পেল না। ঈশানী মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। সে কল্পনাও করতে পারেনি সানা এমন কিছু করবে। আর যে রৌনক দূরে দাঁড়িয়ে থাকা মিসেস আয়শা আর মালার মেঘা হতবাক হয়ে তাকিয়ে রইল। সবার ভাবনার বাহিরে কাজটা সানা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সবার কানে আসলো ঈশানীর ব্যথাতুর শব্দ। সে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে দ্বিগুণ যেন অপমানিত হয়েছে। রৌনক দ্রুত এগিয়ে সে ঈশানীর পাশে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। সেই প্রশ্নের ভেতরে লুকিয়েছিল উদ্বেগের শিহরণ। আজ যে প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎই তার মুখে গম্ভীর হয়ে উঠল। সে সানার দিকে তাকালো, দৃষ্টি ধারালো আর কড়া। সানা, এটা কি করলে তুমি? সানা একটা লম্বা শ্বাস টেনে নিল, মনে মনে বলল, মুড অ্যাক্টিভ। তারপর শ্বাস ছাড়লো। চোখের পলকে তার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। সে হাত নাড়িয়ে, Oh no, I'm so sorry. I'm really so sorry, কালনাগিনী। I mean, ঈশানী। হাত খুশকি লেগে গেছে। আমি সত্যি বলছি, ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল। সানা চোখ তুলে আরজের দিকে তাকিয়ে, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হয়তো ওর হাত পা কিছু ভেঙে গিয়েছে। এভাবে পড়ে থাকলে তো ওর ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ওকে কোলে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আপনার তো অভ্যাস আছেই। এক কাজ করুন, আপনি ওর কোলে উঠুন। ও আপনাকে কোলে তুলুক। ধুর। সানা ভীষণ বিরক্ত। সঠিক সময়ে সঠিক কথা মুখ দিয়ে আসছে না। তাই সে হার মেনে
কানে হেডফোন তুলে সবার দিকে তাকিয়ে হোয়াট এভার, ইউ গাইস হ্যান্ডেল ইট। হ্যাঁ, এই বলে সে কাউকে কিছু বলতে না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেডফোন চলতে থাকা বেদের মেয়ে গানের তালে তালে হাত পা দুলিয়ে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। যাওয়ার সময় তার গুনগুন শোনাগুলো বেতের মেয়ে জ্যোৎস্না আমি নাগিন ধরেছি, কালো কালো নাগিন আমি ফাঁদে ফেলে। ছয় জোড়া চোখ তার দিকে বিস্ময় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে, এমন যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। সানাকে তারা ভাবতো ভদ্র সভ্য শান্ত একটা মেয়ে, আর এই রূপ। সবার বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছিল। আর যে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে রৌনকের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, তুমি ঈশানীকে নিয়ে যাও, আমি আসছি। এই বলে সে সানার রুমের দিকে চলে গেল। রৌনক ঈশানীকে হাত ধরে তোলে। সে এবার সত্যিই ব্যথা পেয়েছে। কালকে আরজেকে মিলিয়ে 2 বার সানা তাকে ফেলে দিয়েছে, আর আজ ইচ্ছে করছে এই মুহূর্তে সানার গালে ঠাস করে একটা থাপ্পড় দিতে, কিন্তু আরজের সামনে থাকার কারণে সেটা করতে পারিনি। কিন্তু মনে মনে ধীরস্থির করে নিল সে সানাকে ছাড়বে না। তারা বেরিয়ে পড়ল। আরজে সানার রুমে এসে দেখে সানার সামনে মোবাইল চালিয়ে মোটু পাতলু দেখছে আর নখে নেল পলিশ দিচ্ছে। এমন ভাব যেন মুহূর্তের নিচে কি হয়েছে, সে কি কি কাণ্ড কারখানা করেছে এই সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান নেই। সে নিজের নেল পলিশ নিয়ে ব্যস্ত। আর সে বুঝতে পারছে না সানা তো এমন ছিল না। এতটা হৃদয়হীন কবে থেকে হলো? সে সানার সামনে দাঁড়িয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল। তুমি ঈশানীকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলে, তাই না? সানা চোখ তুলে এক পলক তার দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিজের কাছে বহাল থাকলো। একদম, কেন করেছো তুমি? মন বলেছে তাই। আরজে সানার কথা মানে ধরতে পারলো না, তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। মানে? সানা হাতের নীল পলিশটা টেবিলে ঠাস করে রেখে আরজের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। আরে কি মানে মানে করছেন? লোকে বললে আখাউড়া বুঝে ফেলে, আর আমি বলছি মন বলেছে, আর আপনি বুঝতে পারছেন না মন কি বলেছে? আর যে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়, এমন সময় পেছন থেকে মিসেস আয়েশা বলেন, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলি। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য থাকে। দুজনকেই গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়। সময়কে ঠিকমতো কাজে না লাগালে জীবন সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষটাকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সব কিছুর মর্ম বুঝি, যখন শত চেষ্টা করেও আর ফিরে আসা সম্ভব হয় না। আজকে আরজে বাংলাদেশে শুটিংয়ের শেষ দিন। ডিরেক্টর অলরেডি আরজেকে 20 বারের ওপর কল দিয়েছে। সে সানার সাথে কথা বলার সময়ে 2 বার তার ফোন বেজে উঠেছে, কিন্তু আরজের মাথায় রাগ চড়ে গেল যখন সানা বলেছিল, আপনি নিচে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখুন না, আমার মাথায় কেন খাচ্ছেন? এই বলে সানা বেলকনিতে যেতে নেবে, তার আগেই আরজে আকস্মিকভাবে এক হাতে হ্যাচকা টানে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। সানা একটু অবাক হয়, কেননা আরজে এমন কিছু করবে এটা তার ভাবনাতেই ছিল না। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। আরজের চোখে চোখ রেখে নির্ভয়ভাবে জিজ্ঞেস করলো। এটা কেমন বিহেভ? আরজে নিজের মুখটাকে একদম সানার নিকটে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার চোখে মুখে আছড়ে পড়ছে। সানার এতে কোনো হেলদোল দেখা গেল না, শোনা গেল একটা হাসকি ও গম্ভীর স্বর। যখন তোমার স্বামী অন্য একটা মেয়েকে কোলে নেবে, তখন তোমার ভালো লাগবে? সানা মনে মনে তাচ্ছিল্য করে হাসলো। সে অলরেডি দেখেছে আর এই লোক কি বলছে। ভালো তো জানি না, তবে খারাপ লাগবে না এটা জানি। আর এমনভাবে বলছেন যেন আপনি সাধু পুরুষ। দেখো, আমি তোমাকে প্রথম দিনেই বলেছি, আমার কাছে রিয়ানা, নাতাশা আর ঈশানী একই, আমার ছোট বোনের মতো। আই আন্ডারস্ট্যান্ড, নাও লিভ মি। কিন্তু আর্যের কোনো হিলদোল হলো না। সে প্রথমবারের মতো সানার চোখের গভীরে তাকালো। একটা অজানা শিহরণ তার সারা শরীর জুড়ে বয়ে গেল। সে শুধু এই অনুভূতিগুলো থেকেই পালাতে চায়। সানার অবাধ্য চোখ যেন তাকে কাছে টানছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সানার এদিকে কোনো খেয়াল নেই, সে নিজের হাতে ছাড়াতে ব্যস্ত। হঠাৎ আর্যের ফোনখানা তীব্র শব্দে ঝংকার দিয়ে বেজে উঠল। আর্যের হুঁশ ফিরতেই সে সানাকে ছেড়ে দিল। একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে সানার দিকে তাকায়। উই উইল টক ওয়েন আই ব্যাক। এই বলে সে চলে গেল। এদিকে সানা নিজের হাত ডলতে ডলতে আজকে গালি দিতে শুরু করলো। শালা আমার কাজ জৌরা কোথাকার, সাদে কি আর আমি তোর জৌরা বলি?
সানা এক ভেঙচি কেটে মোবাইলটা নিয়ে এসপিকে কল করলো। আর যে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নাই। কিছুক্ষণ আগে মিসেস সোফিয়া জওয়ান কল করেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সে যেন শুটিংয়ের পর কোম্পানিতে যায়। সে দরজার কাছে যাওয়ার আগে মিসেস আয়শা বলেন, এই কদিনে সানার পরিবর্তন তার নজরে এসেছে। যেই সানা আরজেকে ছাড়া রাতে খাবার খেত না, সেই সানা কাল রাতে আরজের অপেক্ষা তো দূরে তার কথাও জিজ্ঞেস করেনি। তার ওপর কাল রাতে তিনি সানার চিৎকারও শুনেছেন। সানাকে উনি নিজের মেয়ের মতোই ভাবেন। সানাও তার মায়ের মতো সম্মান করে। আর যে পিছু না ফিরেই জবাব দেয়, জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য থাকে। দুজনকেই গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়। সময়কে ঠিকমতো কাজে না লাগালে জীবন সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষটাকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সব কিছুর মর্ম বুঝি, যখন শত চেষ্টা করেও আর ফিরে আসা সম্ভব হয় না। আর যে খুব ভালো মতোই বুঝতে পারছে উনি কি বলতে চাইছেন। সে মুখে কিছুই বলল না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে ভাবল, স্পিড বাচ্চা, তোকে আমি বলেছি সকাল 10টার আগে তুই একাডেমিতে থাকবি, আর এখন 10টা বাজতে চললো, এখনও তুই ঘুম থেকে উঠিসনি। বৃষ্টি, সত্যি বলছি, আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথাকার দরজায়? একাডেমির না বাড়ির? মানে বাথরুমের। তা একবার তোকে সামনে পাই, আমি তোর কানের নিচে এমন বাজান বাজাবো না, সারা জীবন বাঁচতেই থাকবে। এসপি কান থেকে মোবাইল একটু দূরে নিয়ে গেল আর বিড়বিড় করে বলল, মোবাইল তো কানে বাজছে, আর বাজালে তো সারা জীবন বাঁচতেই থাকবে। আজকে সারাদিন আর্যের ব্যস্ততায় কেটেছে। 1 মিনিট দাঁড়ানোর ফুরসত পায়নি, কারণ কালকেই তাকে দুবাই যেতে হবে। তার উপর তার মা বলেছে আর্য যেন জওয়ান ফ্যাশনে যায় ঈশানীকে নিয়ে। তাদের সাথে পরবর্তী মুভির স্ক্রিপ্ট নিয়ে কথা আছে, কিন্তু আর্য সানাকে নিয়ে যেতে চায়। তার জন্য কখন থেকে কল করছে সানাকে, কিন্তু এই মেয়ের নাম্বার বারবার বন্ধ আসছে। এই পর্যায়ে সে বিরক্ত হয়ে মিসেস আয়শাকে কল করলো, যেন তিনি সানাকে জানিয়ে রাখেন। সন্ধ্যাবেলা সানা পার্কিং লটে দাঁড়িয়ে আর যে কিসের ফাইল আনতে উপরে গেছে। একটু পর তার কানে এলো হাই হিলের টকটক আওয়াজ। সে পিছনে ফিরে দেখলো ঈশানী একটা অফ শোল্ডারের নীল গাউন পরে আসছে, মুখে ভারী মেকআপের আস্তরণ। এসে সানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুই জানিস টাইনি, আমি কেন আয়শাকে এখনো বলিনি? সানা নিজের হাতে মোবাইলে দৃষ্টি রেখে বলল, আমি কিভাবে জানবো তুই কেন বলিসনি? কারণ আমি এমনভাবে প্রতিশোধ নেব। ঈশানী আর কিছু বলার আগে সানার গা কাঁপিয়ে হাসলো। শোন নীল নাগিন, আমার এসব নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধে কোনো ইন্টারেস্ট নেই। আমি অ্যাকশনে বিশ্বাসী। আর ওই আরজেকে তুই তোর আঁচলেই বেঁধে রাখ। আই ডোন্ট কেয়ার। শুধু আমার রাস্তায় আসবি না, তাহলে আজকে যেভাবে ধাক্কা দিয়েছি না, এভাবে গলা টিপে দিতেও আমি একবারও ভাববো না। শেষে সানা চলে গেল গাড়িতে ওঠার জন্য। ঈশানী মুখ বাঁকিয়ে তাকে বকা দিতে থাকলো। সে ফ্রন্ট সিটের দরজা খুলে বসার আগেই সেখানে আবার বাধা সাধলো ঈশানী। সে নাকি সামনে আরজের সাথে বসবে। সানা এই বিষয়ে কিছু বলেনি, নিঃশব্দে পিছনে চলে গেছে। এমনিতেই তার মাথা ব্যথা করছে সারাদিন ডিজাইন করার জন্য। ঈশানী একটু অবাক হলো, সানা এত সহজে তাকে ছেড়ে দিল। তবে সে ভীষণ খুশি, আরজের সাথে বসবে সানার সামনে। আরজে একটু পর আসলো, সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত। আরজে ফ্রন্ট সিটের দরজা খুলে সানাকে বলল, সানা, কাম ডাউন। সানা বুঝতে না পেরে তার দিকে তাকালো। আরজে আবার বলল, আই সেড গেট ডাউন। সানার ভীষণ রাগ হলো, তবে সে কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঈশানী খুশিতে আত্মহারা, কিন্তু কিছু সেকেন্ড পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন দেখলো আরজে ড্রাইভিং সিট থেকে তার কোটটা তুলে নিয়ে কামালকে বলল, কামাল, ঈশানীকে নিয়ে যাও, আমি আর সানা অন্য গাড়িতে আসছি। ঈশানীর মনে আধার ঘটা। সে কিছু বলার আগেই কামাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর যে নিজের অতি পছন্দের কালো BMW এর কাছে এসে দেখে সানা নাই। কোথায় গেল মেয়েটা? চারপাশে তাকিয়ে দেখলো সানা মোবাইল হাতে অদূরে দাঁড়িয়ে। আজকাল মেয়েটা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে। সে গাড়িটাকে নিয়ে আসলো সানার সামনে, সানা, গেট অন। কিন্তু সানা যেন পাত্তাই দিচ্ছে না।
সে অলরেডি এসপিকে কল করে বলে দিয়েছে তাকে যেন এসে পিক আপ করে নিয়ে যায়। এসপি 5 মিনিটের মধ্যেই চলে আসবে। এখান থেকে চৌধুরী মহল বেশি দূরে নয়। আজ সানার অপেক্ষায় গাড়িতে বসে এই মেয়েটা আজকাল বড্ড তেড়া হয়ে গিয়েছে, তাকে পাত্তাই যেন দিচ্ছে না। কেন জানি সানার এই হেয়ালিপনা তার একদম সহ্য হচ্ছে না। সে আবারও বলল, সানা, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। সানা আর কথা বাড়ালো না। সে ওই বাড়িতে যেতে চায়। ওই সোফিয়া জওয়ানকে ছোটোখাটো ডেমো দেখাতে হবে তার। কিন্তু ওটার সময় তার মনে হলো কেউ যেন তাকে গভীরভাবে লক্ষ্য করছে। সানা তড়াক করে পেছনে তাকালো। তড়িৎ গতিতে একটা কালো ছায়া গাড়ির পেছনের দিকে সরে গেল। আর সে তাকে আসতে না দেখে আবারও ডাকলো। সানা, হারি আপ, উই আর অলরেডি লেট। সানা গাড়িতে উঠে আবার চারপাশে তাকালো। না, কাউকে দেখা যাচ্ছে না। তবে সে শিওর কেউ ছিল। আর যে গাড়ির বাইরে বেরোনোর এমন সময় এসপি গাড়ি নিয়ে হাজির হয়। সানা তাকে দেখে ইশারায় কিছু বোঝালো। এসপি বোঝার জন্য সানার ইশারায় যথেষ্ট ছিল। এসপি নিজের গাড়ি পেছনে নিয়ে যায়। আর যে এসপির গাড়ি খেয়াল করেনি। জওয়ান ম্যানশনের সামনে এসে আর যে গাড়ি না থামায়। সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আর যে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগাচ্ছে। এমনটা কোনোদিনও মনে হয়নি তার। অবশ্য সে সব সময় সানাকে অবহেলা করে গেছে। সে কাঁপা কাঁপা হাতে তার মুখের দিকে এগিয়ে নিয়ে গেল। ঠিক ওই মুহূর্তেই সানা হঠাৎ করে চোখ খুলে ফেলে। আরজেকে দেখে বলল, মরতে চান নাকি? এই বলে সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জওয়ান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার সাসুমা, সনা ইজ কামিং। রাতের শহর জঞ্জাটে ছাপিয়ে এগিয়ে চলেছে আরজের বিএমডাব্লিউ গাড়িটি। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। আরজে এই নীরবতা ভেঙে বলল, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো, আমার ফোন ওঠাওনি কেন? সানা চোখ বন্ধ করে রেখেছে। সে ভাবছে ওই ছায়াটার কথা। না, সে ভুল দেখেনি। পর মুহূর্তে আবার ভাবছে বিল্ডিংয়ের এত কড়া সিকিউরিটি থাকতে কেউ কিভাবে আসবে। কিন্তু আজের কথা শুনে তার ধ্যান ভাঙল। সে চোখ খুলে তাকালো। উল্টো দিকে ফিরে আবারও চোখ বন্ধ করে নিল। আর যে এবারে একটু জোরেই বলল, সানা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। সানা চোখ বন্ধ রেখেই জবাব দিল। ব্লকটা কে করে রেখেছিস সেটা দেখেন আগে। আর যে একটু অবাক হলো। আমি তো তোমাকে ব্লক মারিনি, এক সেকেন্ড। এ বলে সে হাতে নিজের ফোনটাকে নিল। না, তার দিকে থেকে তো কোনো ব্লক নেই। তাহলে কি? সানা? সে তড়াক করে সানার দিকে তাকালো। সানা এই মুহূর্তে মনে মনে হেসে কুটি কুটি। এই জাউরা ব্যাটাকে ওই দিনই ব্লক মেরে দিয়েছিল নিজের লাইফ থেকে আর নিজের মোবাইল থেকেও। আর সে চিবিয়ে চিবিয়ে বলল, সানা, আনব্লক মি রাইট নাও। মোবাইলে চার্জ নেই, চার্জ হলে আমি ব্লক মেরে দিব। তুমি এখন আমার সামনেই করবে। আরে আমি বলছি তো আমি করব। সে হামি তুলতে তুলতে আবারও বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি, গুড নাইট। সানা, তোমার সাথে আমার। আর যে চোখ ঘুরিয়ে দেখলো সানা অলরেডি উল্টো দিকে মুখ করে সিটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। আর যে সানাকে আর ডিস্টার্ব করলো না। গাড়ি এসে থামলো জওয়ান ম্যানশনের সামনে। আর যে সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আরজের কি হলো সে নিজেই জানে না। সে এক দৃষ্টিতেই তাকিয়ে রইলো। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগাচ্ছে। সেই উজ্জ্বল শ্যামলা মেয়েটা তাকে তার শক্ত খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে। কই, এর থেকেও তো বেশি সুন্দরী অ্যাক্টরসদের সাথে সে কাজ করেছে, কিন্তু কোনোদিন তো তাদের দিকে তাকানোর ইচ্ছাও জাগেনি। তার ভেতরে থাকা পশুটাও তাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটা শুধু কি হালাল বলেই? কই, আগে তো এমন কোনোদিনও মনে হয়নি। অবশ্য সে সবসময় সানাকে অবহেলা করে গেছে। আর যে নিজেকে আটকাতে না পেরে কাঁপা কাঁপা হাত সানার মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সানা হঠাৎ চোখ খুলে ফেলল। আর যে তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে ফেললো। সানা আরজিকে বলে, মরতে চান নাকি? আর যে বুঝতে পারল না সানা কি বোঝাতে চেয়েছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জওয়ান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার সাসুমা, সনা ইজ কামিং। সে আরজেকে ফেলেই ম্যানশনের দিকে চলে গেল। বিশাল সবুজ লনের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জওয়ান ম্যানশন। দেওয়াল জুড়ে আইভি লতাঙ্গুলের সবুজ আঁকিবুকি। তার ফাঁকে ফাঁকে লণ্ঠনের
ক্ষীণ সোনালি আলো ছড়ে পড়েছে। প্রধান দরজাটি তৈরি কাঠের আর উপরে নকশাত খোদাই করা। তা ঠেলে প্রবেশ করলো, মনে হবে ভেতরে আরও গভীর, আরও মহিমান্বিত। বিশাল হলরুম, মেঝেতে শোভা বর্ধন করছে ইটালিয়ান মার্বেল। তার ওপর ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যালেঞ্জিয়ার, যার প্রতি স্তর তার মতো চলচল করছে। মাঝখানে সিঁড়িটি বাঁক দিয়ে উপরে ফ্লোরে উঠেছে। রেলিংয়ে ব্রোঞ্জের নকশা, পাশেই ডাইনিং হল, টেবিলের উপর সাজানো রূপার ক্যান্ডেল স্টিক। সব মিলিয়ে যেন কোনো স্বপ্নের রাজপ্রাসাদ। সানা ভিতরে প্রবেশ করে দেখে ঈশানী হলের ঠিক মাঝখানে গাঢ় ক্রিম আর শ্যাম্পেন সোনালি রঙের মিশ্রণে করা সোফাটিতে বসে আছে। তার দিকে কেমন লুচির মতো ফুলে তাকিয়ে আছে। সানা মনে মনে ভাবছে, এই কাল নাকি আমার দিকে এমন আলুর মতো তাকিয়ে আছে কেন? আমি আবার ওর কোন কাঁচা খেতে মই দিয়েছি? সে যাই হোক, সানাও গিয়ে বসে পড়ল। ঈশানী উঠে চলে গেল মুখ বাঁকিয়ে। এদিকে আর যে গাড়িতে বসে বুঝতে পারছে না সে এতক্ষণ কি করতে যাচ্ছিল। সে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? তাহলে কি সানার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, এটা অসম্ভব। সে রেগে স্ট্রেয়ার নিয়ে কয়টা থাবা বসিয়ে দিল। তার চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সে নিজের চুল খামছে ধরল। না, তার ভিতরের পশুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে জোরে চিৎকার করে উঠল। সানা, সানা, ইউ ইডিয়েট! তার হাতকে কাঁপা শুরু করে দিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তাড়াতাড়ি গাড়ির সিক্রেট বক্স খুলে একটা ওষুধের শিশি বের করলো। একটা ট্যাবলেট নিয়ে মুখে পুরলো। হাত কাঁপার কারণে বেশিরভাগ নিচে পড়ে গেল। এগুলো ডাক্তারের প্রেসক্রাইব করা, যেটা বেশি খাওয়ার মানে নিজের জীবনের সংকটে ফেলা। ধীরে ধীরে সে শান্ত হয়ে এলো। 5 মিনিট সিটে হেলান দিয়ে বসে থাকলো। তারপর হাত দিয়ে নিজের চুল ব্ল্যাক ব্রাশ করে একটা লম্বা শ্বাস নিয়ে বেরিয়ে আসলো। ডাইনিং টেবিলে বসে আছে জওয়ান ম্যানশনের সবাই। সানা আর ঈশানীও আছে। সোফিয়া, জওয়ান মাঝখানে চেয়ারে বসে, ডান পাশে আরজে, আর তার পাশে সানা। নাতাশা বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়েটাকে তার ভাইয়ের সাথে একদম মানায় না। তার ভাই কতটা স্মার্ট আর হ্যান্ডসাম, অথচ সানা তেমন সুন্দরীও না, শুধু একটু মায়াবী, দ্যাটস ইট। কিন্তু সানার দিকে কোনো খেয়ালই নাই। সে এক মনে এটা ওটা নিয়ে খেয়েই চলেছে। ভাব এমন যেন চারিদিক গোল্লায় যাক তার কি। আরজে আর ফিরোজ জামান উঠে চলে গেল। তাদের ভিডিও কনফারেন্সিং আছে। আরজে নিজের মায়ের সাথে বন্ডিংটা যতটা খারাপ, ঠিক ততটা তার কাকার সাথে ভালো। হঠাৎ মিসেস সোফিয়া কি মনে করে সানার দিকে তাকিয়ে কিচেনে শেফকে হাঁক ছুড়ল। আলি, আলি, পাকিস্তানি শেফ আলী দৌড়ে এলো। তিনি টেবিলে পরোটা দেখিয়ে বললেন, এগুলো কি? এসব ছোট লোককে খাবার তুমি টেবিলে কেন রেখেছো? সানা ভালো মতোই বুঝতে পারছে তাকে বলছে। সে এটারই অপেক্ষা করছিল। সানা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে একটা পরোটা নিয়ে চিবোতে চিবোতে বলল, आली जी जबरदस्त, ऐसा कोई बनाए आप नाम लिख दे दो, मैं नाम बदल दो। আলীর মুখে হাসি ফুটে উঠল। সে সানার জন্যই পরোটা বানিয়েছে, পাকিস্তানি স্টাইলে। সানার পছন্দ কি না? সানা সব সময় তার খাবারের প্রশংসা করে। সানা এবার মিসেস সোফিয়ার দিকে তাকালো। সুমা, ডিয়ার সুমা, আপনি বরং এক কাজ করুন, খাবারটা রেখে দিন। সোফিয়া ভ্রুকুটি করে তার দিকে তাকালো। কেন? ঈশানী, নাতাশা আর সোফিয়া সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। অ্যাকচুয়ালি আপনি ছোট লোকেদের হাতে খাবার খেলে যদি আপনার আবার আলসার ক্যান্সার হয়ে যায়, আপনি আমার ওয়ান অ্যান্ড অনলি মাদার ইন ল বলে কথা। আমি বরং আপনার জন্য পুরো কিচেন খালি করে দিব, আপনি নিজের হাতে রান্না করবেন। একদম বড়লোকি খাবার। বৌমা হিসেবে এইটুকু তো করতেই পারি, তাই না? 3 জোড়া চোখ বেরিয়ে আসার উপক্রম। যেই সোফিয়ার মুখের উপর আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি, তাকে কেউ এভাবে বলছে, তাও সানার মতো মেয়ে। উনি গর্জে উঠলেন, এই জন্যই আমার তোমার মতো মেয়েদের পছন্দ না। শাশুমা, আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, তার মানে আমি খারাপ নই, আপনার পছন্দই খারাপ। এক্সকিউজ মি। গুড। এই বলে সানা কাউকে কিছু বলতে না দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে গেল। ঈশানী সানার ব্যাপারে কিছু বলবে তার আগে সোফিয়া তাকে থামিয়ে বলে দিলেন, তোমার খুশি হবার কোনো কারণ নেই। আমার তোমাকেও পছন্দ না।
ব্যাস, ঈশানের মুখটা কালো হয়ে গেল। ভদ্রমহিলা ঈশানীকেও খাস পছন্দ করেন না। সানা যেতে যেতে এই কথাটা শুনে ফেলল। সে আবার ফিরে আসলো। পেছন থেকে সোফিয়াকে ডেকে উঠল। চাচুমা, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনি অনুমতি দেন আমি বলবো। সোফিয়া ভেতরে ভেতরে রেগে আগুন। সানার এই ব্যবহার তিনি সন্তুষ্ট না। সানাকে তিনি হাজারটা কথা শুনিয়েছেন, কিন্তু কোনোদিনও সানা তার প্রতিবাদ করেনি। তাকে অপমান করে তিনি কেমন একটা পৈশাচিক আনন্দ পেতেন। সবার সামনে তিনি কিছুই বলবেন না, আলাদা ক্লাস নেবেন। ভেতরে রাগ সামলে তিনি বললেন, ঝেড়ে কাশো। সানা বুঝতে পেরেও তাকে রাগানোর জন্য জোরে জোরে কাশতে শুরু করলো। মিসেস সোফিয়া জাওয়ান তার দিকে চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, যা বলতে এসেছো বলে বিদায় হও। অ্যাকচুয়ালি আমি বলতে এসছি, আপনার তো আমাকে পছন্দ না, ওই কালনাগিনীকেও পছন্দ না। এখন বলছি কি, আজকাল দারাজে সব পাওয়া যায়। আপনি যদি একটা বৌমা ওখান থেকে অর্ডার দেন তাহলে আপনার হয়তো পছন্দ হতে পারে। আপনি বললাম আমি দরজে অ্যাকাউন্ট খুলে দিতে পারি। ঈশানী নিচের দিকে তাকিয়ে আসছে। সানাকে তার পছন্দ না হলেও এই মহিলাকে সে নিজেও দেখতে পারে না। কি অ্যারোগেন্ট, অহংকারে যেন মাটিতে পা পড়ে না। মিসেস সোফিয়া সানার দিকে চোখ গরম করে তাকাতে সানা একটা ক্যাবলামার্কা হাসি দিয়ে চলে গেল। এই সব কিছুর মাঝে একমাত্র রিয়ানা যে নির্বাক হয়ে নিজের খাবার শেষ করে চলে গেল, সে তার মায়ের এইসব কাজ একদম পছন্দ করে না। সে ইন্ট্রোভার্ট না, কারোর সাথে মিশে না, কারোর সাথে কথাও বলে না। রাত 10টার সময় মিসেস সোফিয়া নিজের রুমে পায়চারি করছেন। তার সানার কথা এখনও হজম হয়নি, তার ওপর কখন থেকে ঈশানী এসে তাকে উস্কাচ্ছে। তিনি সানাকে ডেকে পাঠিয়েছেন। সানা হামি তুলতে তুলতে এসে ওনার সামনেই পায়ের উপরে পা তুলে বসে পড়ল। মিসেস সোফিয়া তাকে চোখ বড় বড় করে দেখছেন, কিন্তু সানা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে, যে কুটিল হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এবার মিসেস সোফিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন চাচুমা? তুমি নাকি আজকাল একটু অদ্ভুত বিহেভ করছো। ও তাই নাকি? ইসরে, আপনার গুপ্তচর আপনাকে কঠিন খবর দেয়নি? আমি একটু না পুরো অদ্ভুত বিহেভ করছি। গুপ্তচর পাল্টান, নতুন গুপ্তচর রাখুন, যাতে করে সঠিক খবর সঠিক সময়ে পেয়ে যান। বাই দ্য ওয়ে, এই বলে সে যেভাবে এসেছে সেভাবেই চলে যায়। তার ওইদিকে এসপির সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এদিক সোফিয়ার মাথায় যেন রক্ত চড়ে গেল। তাকে সানার ক্লাস নিতেই হবে, কিন্তু এখন না সময় বুঝে। সে ঈশানীর দিকে তাকিয়ে বলল, তুমিও যাও। ঈশানী যাবে এমন সময় সোফিয়ার কণ্ঠ আবার তার কানে আসলো। আর যে থেকে দূরে থাকবে। ঈশানী কিছু বলবে ঠিক সেই মুহূর্তে সানা মিসেস সোফিয়াকে পেছন থেকে 2 বাহু ধরে জোরে বলে উঠল। চাচুমা! তিনি চমকে লাফিয়ে উঠলেন। সানা পেছন থেকে এমনভাবে আকস্মিক ডাক দেবেন, এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি এক হাত বুকে বাঁ পাশে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে শুধালেন, আমার হার্ট অ্যাটাক করাতে চাইছো? সানা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বলছেন কি চাচুমা? এই বয়সে আপনার হার্ট কারোর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে? দিস ইজ নট ফেয়ার টু সিচুয়েশন। যে সোফিয়া বুঝতে পারেননি সানার কথা। কি বললে তুমি? সানাকে আশ্বাস দিয়ে বলল, ডোন্ট ওয়ারি চাচুমা, আই ফুললি সাপোর্ট ইউ। আপনার সেকেন্ড ম্যারেজ আমি 2 পায়ে দাঁড়িয়ে দিব। তিনি এবার বুঝলেন সানা আর তার মজার উচ্ছ্বাসে তিনি রেগে চিৎকার করে উঠলেন, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। চাচুমা, এনিওয়ান টেকিং ইয়োর সাইড অর নট? আই এম অনলি টেকিং ইয়োর সাইড। সোফিয়া রাগ এবার সপ্তম আকাশে। তিনি এবার এক চিৎকার দিয়ে বলেন, গেট লস্ট। সানা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলল, আচ্ছা কা কোই জামানাই নেই হারা। ঈশানী দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। তার ভীষণ খুশি লাগছে। সানা এই মহিলাকে এইভাবে জব্দ করেছে, বেশ ভালো হয়েছে। শুধুমাত্র শত্রু হওয়াতে সানাকে একটা নোবেল দিতে পারেনি। একটা ইগোইস্টিক বেকের ব্যাপার আছে। তারপরেও সানাকে একটা শাবাশি দিয়ে চলে গেল।
আর যে মিটিং শেষ করে রুমের দিকে আসবে এমন সময় সানা তাকে দেখে রুমের দিকে দৌড় দিল। আর যে বুঝতে পেরে তার পেছন পেছন গিয়ে রুমে ঢুকবে তার আগেই সানা ঠাস করে তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আর যে খুব ভালো মতোই বুঝতে পেরেছিল এই মেয়েটাই করবে, তাই সে গেল দৌড়ে গিয়েছিল। আর যে এমন মনে হলো সানা তার আত্মসম্মানে 2বার ঠাস করে থাপ্পড় মারল। সে গর্জে উঠল। সানা, সানা, ইউ ইডিয়ট, ওপেন দ্য ডোর, দ্যাটস নট আওয়ার হোম। মিসেস সোফিয়া জাওয়ান সর্বসাধারণের কাছে তিনি শান্ত মার্জিত ভদ্র এক নারী। আচরণে এতটাই পরিশীলিত যে অনেকেই তাকে আদর্শ চরিত্র ভাবতেই ভুল করে না। তার প্রতিটা অঙ্গভঙ্গি কথা মেপে বলা, কিন্তু তার কাছে মানুষ সেটা জানে সোফিয়ার সাম্রাজ্য আসলে তৈরি অহংকারের সূক্ষ্ম ইট দ্বারা। অপমান তিনি সহ্য করতে পারেন না। হাতে মতের বিরোধিতা হলে চোখের কোণে অদৃশ্য আগুন জ্বলে ওঠে। তার চোখের গভীরে লুকিয়ে থাকে গোপন সাম্রাজ্য, রানীর আদেশ মাখা দৃঢ়তা। সারা মিসেস সোফিয়ার সাথে কথা বলে হেলে দুলে বিজয়ী ভঙ্গিতে রুমে যাচ্ছে এমন সময় তার পেছন থেকে নাতাশার আওয়াজ আসলো। সানা, সানা পেছন ফিরে তাকালো। নাতাশা তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে। লিসেন সানা, আমার তোমার সাথে কথা বলতে কোনো ইন্টারেস্টই নাই। সানা মনে মনে ভাবছে পাগল নাকি, না তার ছিঁড়া। নিচে কথা বলতে এসেছে আবার নিজেই বলছে কোনো ইন্টারেস্ট নেই। বাংলা সিনেমা পেয়েছে নাকি, দাঁড়া দেখাচ্ছি। হঠাৎ সানা চোখে মুখে উদ্বেগ নিয়ে চিৎকার করে উঠল। নাতাশা! নাতাশা ভয় পেয়ে গিয়েছে। কি 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 হয়েছে? তোমার তোমার কাঁধের পেছনে। নাতাশা আর ভয় পেয়ে গেল। তার কণ্ঠে কাঁপা ভয় স্পষ্ট। কি কি আমার পিছনে? একটা বড় টিকটিকি। নাতাশা যেন আকাশের থেকে পড়ল। সে জোরে চিৎকার করে উঠল। সে অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। সানা প্লিজ ওটা সরাও। কিন্তু নাতাশা, আমি কিভাবে? নাতাশা এবার কাঁদো কাঁদো। সে আবার একটু হলেই কেঁদে দিবে, পারছে না সারার হাতে পায়ে ধরে ফেলে। প্লিজ প্লিজ ডু ইউ সামথিং, আই নো ইউ ক্যান হ্যান্ডেল ইট, প্লিজ। ওকে ওকে, আমি দেখছি। সারা নিজের ভেতরের হাসি চেপে মেকি হাত নেড়ে তাড়ানোর ভঙ্গি করলো। নাতাশা ভয় আর অস্বস্তিতে কেঁদে ফেলা মুখ নিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখলো সানা পেটে হাত দিয়ে হাসছে। তার এবার সন্দেহ হলো। সে ঘাড় কাত করে নিজের পেছনে দেখলো কিছুই নেই। মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু বলবে, সানা তার কথার মাঝে ফোড়ন কেটে হাত উঁচিয়ে থামিয়ে দিল। সেকেন্ড, আমারও শেওড়া গাছের পেতনিদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। নাতাশা বুঝতে পারেনি সানা এটা কি বলছে, তাই সে জিজ্ঞেস করলো। শ্যাওড়া গাছের পেতনি আবার কি? সানা ভ্রু নাচিয়ে বলল। সার্চ ইট অন ChatGPT। এই বলে সে চলে গেল। এদিকে নাতাশা মোবাইল নিয়ে চ্যাটে জিপিটিকে ভয়েস পাঠালো। সাথে সাথেই ভেসে এলো একটা রূপকথার পেতনির মুখ। সে প্রথম দেখাতেই ঘাবড়ে গেল, আহ করে উঠল। একটুর জন্য তার হাত ফসকে মোবাইলটা পড়েনি। সে ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মনে মনে ভাবলো, আমি কোন দিক দিয়ে এমন দেখতে? তবে তার মাথাটা গরম হয়ে এলো যখন নিচের লেখাটুকু পড়তে শুরু করলো। সে মোবাইলটা শক্ত করে ধরে জোরে চিৎকার করে উঠল। সানা! সানা হাসতে হাসতে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই নজরে এলো আরজে করিডোরের ওপর প্রান্তে থেকে আসছে। তাকে দেখে সানা বুঝতে পারলো নিশ্চয়ই সানার সাথে কথা বলতে আসছে, কিন্তু তার এই যাবার সাথে কথা বলার ইচ্ছে নেই। সে আরজের একটা বাঁকা হাসি উপহার দিয়ে রুমের দিকে ছুটে গেল। আরজে অদূরে দাঁড়িয়ে দেখছে সানা কি করছে। তার বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখনই বুঝতে পারলো তখনই দেরি হয়ে গিয়েছে। আর যে দৌড়ে রুমে ঢুকবে তার আগে সানা তার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল এই মেয়েটা এটাই করবে। আবার তার মুখের উপরে সানা এই কাজটা করলো। আর সে এমন মনে হলো সানা তার আত্মসম্মানে 2বার ঠাস করে থাপ্পড় মারল। সে দরজার হ্যান্ডেল ঘুরাতে ঘুরাতে বলল, ওপেন দ্য ডোর। না, ওদিক থেকে কোনো আওয়াজ আসছে না। সে এবার দরজায় করাঘাত করলো। না সে জোরে চিৎকার করতে পারছে, না এই মেয়েটা দরজা খুলছে। ঠিক ওই সময় আজের পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে পেছনে ফিরে দেখলো 2জন সার্ভেন্ট এদিকে আসছে। আজে তাড়াতাড়ি শটান হয়ে দাঁড়ালো, ঠিক একদম পরিপাটি করে নিল নিজেকে। ভাবটা এমন যেন এখানে কিছুই হয়নি। কেউ যদি জানতে পারে তার সেই সুদর্শন চেহারা দেখার জন্য এত মেয়েরা পাগল,
সেই মুখের ওপরে তার বউ এভাবে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে তার সম্মান মাটিতে গিয়ে ঠেকবে। সার্ভেন্টরা তাকে দেখে জিজ্ঞেস করলো। সার্ভেন্ট দুজন চলে গেল আর্চের দৃষ্টি সীমার বাইরে। তারপরেও সে দুদিকে উকি দিয়ে দেখলো কেউ আছে কিনা। না, কাউকে দেখা যাচ্ছে না। সে আবার মুখের পূর্ণভাব ফিরিয়ে আনলো। সানার রুমের কাছে এসে দরজাতে কয়েকটা টোকা দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, দেখো সানা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। যদি একবার তোমাকে আমার হাতের কাছে পাই, বোঝাবো মজা। সানা, সানা। সানা দরজায় কান লাগিয়ে তার কথা শুনছে আর হাসছে। সানার মনে পড়ছে অনেক আগে একদিন আজ এইভাবেই তার মুখের উপরে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছিল। ওই দিন ওর এতটাই খারাপ লেগেছে। আর যে সানাকে 10 মিনিটের মতন ডেকে নিজের রুমে চলে গেল। কাল সকালে তার ফ্লাইট। সানা হাসতে হাসতে এসপিকে কল করতে চলে গেল। এসপি ভিডিও কল ধরতেই ভেসে উঠল সানার হাসি মাখা মুখ। বৃষ্টি, তুই জানিস ওদের অবস্থা কি হয়েছে? সানা কিছুটা হাসি দমন করে বলল, তবে আমার মনে হচ্ছে আমি একটা অদ্ভুত চিড়িয়াখানায় ফেসে গিয়েছি রে। কেমন চিড়িয়াখানা? দেখ না, একদিকে ওই কালনাগিনী, অন্যদিকে শেওড়া গাছের পেতনি, সামনে ইংরেজের বংশধর চাচুমা, আর পেছনে রণভীর জাউরা। কপাল সবই আমার কপাল। এসপি হেসে হেসে বলল, ক্লাস কেমন নিলি ওদের? একদম সেকেন্ড ক্লাস। আজকে শুরু, তাই সেকেন্ড ক্লাস নিয়েছি। ধীরে ধীরে ফার্স্ট ক্লাস নিব। মুহূর্তে দুজনে হেসে লুটোপুটি। এসপি হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, কাল থেকে তোর ক্লাস মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। ওকে, আমি সকাল 10টা নিতে আসবো। মনে। এসপি কিছু মনে হওয়াতে সে আবারও বলল, আচ্ছা শোন, তুই ওই সময় যে বলেছিস পার্কিং লটে কেউ ছিল, পরে আমি যেতে চেয়েছিলাম, তুই আমাকে নিষেধ করেছিলি কেন? মনে হচ্ছে আমি ভুল দেখেছি। এসপির ভাবাবেগ পরিবর্তন হলো না। কোথাও ওই কাল লাগেনি তোর পিছনে কাউকে লাগেনি তো? সানা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আশ্রয় এসপি, ওই কালনাগিনী যদি আমার পেছনে কাউকে লাগায় না, আমি ওর পেছনে কিং কোবরা লাগাবো। আপাতত ও তোর পেছনে রাসেল ভাইফার লাগিয়েছে। এভাবে আরো কতক্ষণ ধরে চলতে থাকলো তাদের কথোপকথন। কখনো এটা তো কখনো ওটা। মিসেস সোফিয়া রাতে ঘুমাতে পারছেন না। সানার কথা তাকে বারবার ভাবতে বাধ্য করছে। তিনি চেপে না রাখতে পেরে আর্যের রুমের দিকে আসলেন। আর্য নিজের রুমে স্ক্রিপ্ট দেখছিল। এমন সময় কেউ দরজায় কড়া নাড়ল। সে চোখ তুলে তাকিয়ে দেখলো মিসেস সোফিয়া। সে চোখে আবার স্ক্রিপ্ট রেখে শীতল কণ্ঠে শুধালো, মম কিছু বলবে? তিনি আর্যের দিকে অগ্রসর হলেন। হ্যাঁ বেটা, তুমি কি বেশি বিজি? না, তুমি কি বলবে বলো। অ্যাকচুয়ালি বেটা, সানা কেমন অদ্ভুত বিহেভ করছে। আর্য ভীষণ বিরক্ত। তার মা প্রতিবার সানার নামে তার কাছে হাজারটা নালিশ বলবে, কিন্তু কোনোদিনও সে এই বিষয়ে তার মায়ের মুখের ওপর কিছু বলেনি, কারণ সে তার মায়ের হিংস্রতা সম্পর্কে অবগত। সে নিজের কাজে মন দিল। মিসেস সোফিয়া একজন নিঃশ্বাসে সব বলতে থাকলেন, কিন্তু শেষের কথাটা আর্যকে রাগিয়ে দিল। যখন মিসেস সোফিয়া তার আর সানার ডিভোর্সের কথা বলল, তখনই আর্য তার মাকে থামিয়ে দিল। মম প্লিজ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আই নিড সাম রেস্ট। মিসেস সোফিয়া কথা বাড়ালেন না, ওকে বলে চলে গেল। তবে মনে মনে তিনি ঠিক করে নিলেন সানাকে আর রাখা যাবে না। আর্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। সকাল 8টার আগে ঈশানী আর আর্য বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। 10টায় তার ফ্লাইট। তার আগে তাদের সেটে কিছু কাজ আছে। সানা ঘুম থেকে উঠছে 9টায়। সে আজকে ফ্ল্যাটে চলে যাবে। সেখান থেকে তাকে ক্লাস করতে হবে। আর্য যাওয়ার আগে রিয়ানার কাছে সানাকে দেওয়ার জন্য একটি ক্রেডিট কার্ড দিয়ে গিয়েছে। সে থাকবে না যদি সানার কাজে লাগে। রিয়ানা সকালে সানাকে দেখেই তাকে তার কার্ড বুঝিয়ে দিয়ে চলে গেছে। সানার সাথে না তার ঝগড়ার সম্পর্ক, না বন্ধুত্বে। সে নিজের মতো থাকে। সানা রেডি হয়ে নিচে গিয়ে দেখে নাতাশা আর সোফিয়া কোম্পানির বিষয়ে আলোচনা করছে। হাতে গুরুত্বপূর্ণ ফাইল। 1 সেকেন্ড তার মাথায় দুষ্ট বুদ্ধি ঘেলে গেল। সানাকে নামতে দেখে দুজনেই না দেখার ভান করে মুখ বাঁকিয়ে বসে থাকলো। নাতাশার হাতে কোল্ড কফি। সানা তার পাশ কাটিয়ে যাওয়ার সময়ই তাকে হালকা করে একটা ল্যাং দিল। এতটা সূক্ষ্মভাবে সে আপাতত দৃষ্টিতে তার বোঝার অবকাশ নেই। নাতাশা নিজের ব্যালেন্স হারিয়ে মিসেস সোফিয়ার দিকে পড়ে গেল। তার হাতের কফি পড়ল সোফিয়ার হাতে থাকা ফাইল আর তার পোশাকে। সোফিয়া তৎক্ষণাৎ রেগে গেলেন। হোয়াট দ্য হেল ইজ দিস নাতাশা?
তুমি জানো ফাইলে 10 কোটি টাকার ডিল রয়েছে? এটা কতটা গুরুত্বপূর্ণ? নাতাশা কি বলবে বুঝেই পারছে না। সে হঠাৎ কিভাবে পড়ে গেল সেটাও বুঝতে পারছে না। নাতাশা অনুতপ্ত হয়ে বলল, আই অ্যাম সরি বড় মা, আমি বুঝতে পারিনি। কিন্তু মিসেস সোফিয়া বোঝার মানুষ নয়। তিনি নাতাশার উপর চিৎকার করতে শুরু করলেন। সানা মুচকি হেসে চলে গেল। 10টায় ফ্লাইট, কিন্তু আর্যের মনে আধারের ঘনঘটা। তার প্রথমবারের মতো মনে হলো সে কোনো ইম্পর্টেন্ট জিনিস ফেলে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার এমন কেন মনে হচ্ছে, যেন কাছের কাউকে সে অতি শীঘ্রই হারাতে চলেছে। তার এই অস্থিরতা বেড়েই চলেছে থাকলো। একসময় ডিরেক্টর এসে তাড়া দিল। আর যে সানার দিকে পা বাড়িয়ে আবার কিছু মনে করে ডিরেক্টরকে বলল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। এই বলে কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টের প্রাইভেট টার্মিনাল আজ একটু ব্যস্ত, কারণ শুধু আর যে একাই নয়, তার সাথে পুরো শুটিং টিম আছে। সাইটলিস্ট, মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর, সাউন্ডম্যান, ক্যামেরাম্যান সবাই ব্যস্ত নিজের নিজের কাজে। পুরো শুটিং টিমের জন্য রাখা হয়েছে আলাদা প্রাইভেট জেট। কিন্তু এত সব কিছুর মাঝেও আর যে মন বেঁধে আছে এক ঝাঁক অস্থিরতা। হঠাৎ তার বুকের ভেতরে একটা অজানা টান উঠল, যেন গুরু তার, যা শব্দে বোঝানো যাচ্ছে না। চোখের নিচের শিরাগুলো টান টান হয়ে ওঠে, শ্বাসের ভিতরে অস্থির গোমট। বিলাসবহুল ঘরের কাটার সামনে এগোচ্ছে, তবুও মন থেকে আছে একই জায়গায়। সে চোখ বন্ধ করতে ভেসে উঠল সানার ওই দিনের অবাধ্য মুখখানা। এর আগে তো সে অনেকবার গিয়েছিল, কোনোদিন এমন মনে হয়নি। তাহলে আজ কেন মনে হচ্ছে সে অতি শীঘ্রই কাছের কাউকে হারাতে চলেছে? সব কিছু রেডি। ডিরেক্টর আর্যের কাছে আসলো। ডিরেক্টরের কথা আর্যের শ্রবণ ইন্দ্রিয় হতেই সে উঠে দাঁড়ায়। মনের অস্থিরতাকে ঠেলে ডিরেক্টরের সাথে পা বাড়ায়। কয়েক কদম এগোতে হঠাৎ সে থেমে যায়। ডিরেক্টরের আকাশ তার দিকে তাকাতেই আর্য তড়িঘড়ি করে বলে উঠল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। ডিরেক্টর কিছু বলবে তার আগে আর্যের কাছে দরজা ঠেলে বেরিয়ে পড়ে। চারপাশে সকল স্টাফরা চোখ বড় বড় করে দেখছে। আর্য সোজা বেরিয়ে আসে প্রাইভেট টার্মিনাল থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা তার কালো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্ট থেকে। আর্যের গুলশানের ফ্ল্যাটে আসতে আধ ঘন্টা লাগলেও আর্যের মাত্র 12 কি 13 মিনিটেই হাই স্পিডে গাড়ি ছুটিয়ে চলে আসে। রিয়ানা তাকে বলেছে সানা জওয়ান ম্যানশন থেকে চলে এসেছে। সানা নিজের রুমে নিজেকে রেডি করে নিয়ে মাত্র সিঁড়ি ভেঙে নিচে এসে দাঁড়িয়েছে। এমন সময় দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। সানা চোখ তুলে তাকাতেই হতবাক, অপ্রত্যাশিত কাউকে দেখে। রণবীর জওয়ান। সানার চোখ দুটো বড় বড় করে ভাবছে, এই লোকের তো এয়ারপোর্টে থাকার কথা, এখানে কেন? রণবীর মাত্র এই দরজা খুলতে সানার সামনের দৃশ্য তার চোখ আটকে গেল। নীল চুড়িদার পরা, কোমরের নিচ পর্যন্ত চুলগুলো পনিস্টাইল করে বেঁধে রাখা। এক রমণীতে আর যে তাকিয়ে থেকে নিঃশ্বাসহীন বিস্ময়ে। মনে মনে ভাবছে, সানা তো এখানেই আছে, তাহলে আমার এমন কেন মনে হয়েছে? হয়তো আমি বেশি ভাবছি। আরও কোথায় বা যাবে? আজ এক পা এগিয়ে থেমে যায়। চোখের ভেতরে তার অনুভূতি জমে থাকে, অস্থিরতা, ভয়, অতি তীব্র স্বস্তি মিলিয়ে এক অদ্ভুত গভীরতা তৈরি করছে। সারার দিকে তাকিয়ে তার বুক কেঁপে ওঠে। এই মেয়েটা মিনিট কয়েকের মধ্যেই তার ফ্লাইট, শুটিং টিম, সময়সূচি সব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তার কণ্ঠ ভাঙা, নিচু আর কাপা স্বর বের হয়। সানা? সানার নিজেরও আর্যকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। আর্যের চুল একদম উস্কো খুস্কো, পরনের পোশাক অনেকটা এলোমেলো, চোখগুলো কেমন নির্জীবভাবে তার দিকে তাকিয়ে আছে। আর্যকে সে সবসময় ফর্মাল গেটআপেই রেখেছে, তাহলে আজ কি হলো যে নিজের ভ্রু গুটিয়ে জবাব দেয়? কিছু বলবেন মিস্টার? সানার কণ্ঠে তার কানে আসতেই মুহূর্তেই আর্যে আবার তার চিরচেনা রূপে ফিরে আসে। ইস, কি করতে যাচ্ছিল সে? আর্যে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? কেন এসেছে? আর্যে গলা খাকারি দিয়ে বলে। রিয়ানা তোমাকে কার্ড দিয়েছে? সানার কণ্ঠে শান্ত উত্তর। হ্যাঁ, কেন? ও, এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। বাই, টেক কেয়ার। এই বলে আর্যে একরকম পালিয়ে যায়। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে যদি বুঝতে পারতো সে সত্যিই সানাকে হারিয়ে ফেলতে চলেছে,
তাহলে হয়তো তার কথোপকথন অন্যরকম হতো। নিজের কাছে পড়ে থাকা অযত্নের জিনিসটা অমূল্য হয়ে ওঠে হারানোর পর। সানা বিমূর্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এটা কি হলো? একটা কার্ডের কথা জিজ্ঞেস করতে ছুটে এলো, নাকি এর আবার ডেট এক্সপায়ারওয়ালার বাংলা মাল খেয়েছে? সানার কিছু মনে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিচে এসপি রণভীর যদি তাকে দেখে চিনে ফেলে, সে হাত উপরের দিকে তুলে বলে। সানার ভয়ে সত্যি হলো। এসপি মাত্র গাড়ি নিয়ে পার্কিং লটে এসেছে, সানার জন্য গাড়ির ভিতর বসে আছে। এমন সময় আর যে তাড়াহুড়ো করে নিজের গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সামনে নজরে আসে এসপির মুখখানা। এসপি এখনো লক্ষ্য করেনি, তৎক্ষণাৎ আর্যের ওই দিনের কথা মনে পড়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে এসপির গাড়ির দিকে এগিয়ে যায়। এসপি বসে ভিডিও গেম খেলছিল। এমন সময় তার লুকিং গ্লাসে টোকা পড়ে। সে না দেখেই খুলে দিলে ভাবছে সানা এসেছে। নিচের দিকে তাকিয়েই বলল, পেস্টি, ওই দিক দিয়ে আয়। এই বলে চৌকোটাতে দেখে আরজে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত। এসপির মনে হলো সে স্বপ্ন দেখছে। আরজে এখানে কোথা থেকে আসবে? এর তো এয়ারপোর্টে থাকার কথা। তখনই এসপির কানে এলো একটা গম্ভীর ও কঠোরতা মাখা স্বর। তুমি তো ওই দিন রেস্টুরেন্টে ছিলে, তাই না? এসপি নিজের ভাব পরিবর্তন করে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে এলো। সে তার হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। মুখে বলতে থাকলো, হোয়াট ইজ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। আর যে নিজের হাত তো বাড়ালোই না, বরং মুখের ভাব একই করে রেখে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এসপি নিজের হাত গুটিয়ে নিল। সে কিছুটা অপমানিত বোধ করলো। ও, আমি আমি এখানে ফ্ল্যাট দেখতে এসেছি। কিন্তু এই প্লটে তো কোনো ফ্ল্যাট খালি নেই। এসপি নিজের জিভে কামড় বসালো। কি বলতে কি বলে ফেলেছে। ও, তাহলে মনে হয় ভুল অ্যাড্রেসে চলে। আজ তার কথা কেটে প্রশ্ন ছুড়ল। সানাকে জানো? এসপি ভাবছে ওই দিন দেখে ফেলেনি তো, কিন্তু মুখের ভাব অন্যরকম। সানা? কে সানা? হঠাৎ আজে এসপির ডেমিন জ্যাকেটের কলার ধরে টান দিয়ে মাথাটা লুকিং গ্লাস দিয়ে একটু বাইরে নিয়ে আসলো। এসপির এমন আকস্মিক আক্রমণে কিছুটা হকচকিয়ে গেল। সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আজে চোখ গরম করে হিসিয়ে বলল, যদি ওটা সানা হয় তাহলে তুমি নেক্সট টাইম দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না। পালানো তো দূর। কথা শেষে আর যে এসপিকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে। এসপি ঠাস করে সিটে ছিটকে পড়ল। আর যে গাড়ি নিয়ে চলে যায়। মুহূর্তে তার হাতে সময় নেই, নাহলে এই ছেলের ভালো মতো ক্লাস নিত। ওইদিকে সবাই আর্যের জন্য বসে আছে। এসপি নিজের কলারটা ঠিক করে লুকিং গ্লাস দিয়ে আর্যের দিকে গাড়ি ছুড়ে। শালা এক নাম্বার জাউরা, কটকটি তোর সঠিক নামটাই দিয়েছে। তোকে তো আমি আমার লাইফেও পৃষ্টিকে দেব না। তারা এতক্ষণ ধরে সিঁড়ির দিকে লুকিয়ে লুকিয়ে এদের কাণ্ড কারখানা দেখছিল। সে একটু আগেই এসেছে, এদের দুইজনকে দেখে এগিয়ে আসেনি। আর যে বেরোতে সে তাড়াতাড়ি এসপির গাড়িতে উঠে গেল। এসপি তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই আর যে তো দূরে থাকার কথা, এখানে কিভাবে টপকালো? সানা তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধালো। ছাড় না, সব বাংলা মাল খেয়ে এসছে। এসপি গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার তো মনে হয় লালন ফকিরের গানটা খেয়ে এসেছে। সারাদিন সানা ক্লাসে ব্যস্ত ছিল। বিকেলে আসার সময় এসপিকে বলে সে পার্লারে যাবে নিজের গেট আপ চেঞ্জ করতে, কিন্তু এসপি কিছুতেই রাজি হচ্ছিল না। সে এক পায়ে দাঁড়ানো, সে কিছুতেই যাবে না। তাকে এক প্রকার ব্ল্যাকমেল করে সানা টেনে হিচড়ে নিয়ে এসেছে গুলশানের সোয়াই বিউটি কেয়ার স্পা অ্যান্ড স্যালনে। এসপি নিজের মুখটাকে বেজার করে রেখেছে সে এইসব লেডিস কাজে নাই, অথচ এই মেয়েটা তার একটা কথাও শুনল তো। হঠাৎ তার চোখের সামনে পড়তে এসে তাড়াতাড়ি সানার ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। সানার পেছনের দিকে ওড়নাতে টান পড়াতে সে পিছন ফিরে দেখলো এসপি ওড়নার পিছনে মুখটা ঢেকে দিয়ে বসে আছে। সানা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কিরে, কি হলো? তুই আমার ওড়না পড়েছিস কেন? এসপির কণ্ঠ নিচু ফিসফিস করে বলল, আরে তোর পাশে যে চুল কাটাচ্ছে না, হ্যাঁ। আর যে চুল কাটছে, দুটোর সাথে আমার টাইম পাস চলছে অনলাইনে। এখন যদি দুটি আমাকে দেখে ফেলে, তাহলে একজন আরেকজনের চুল না কেটে চুল চিরেই ফেলবে। সানার মুখের হাসি চওড়া হলো। তার পেট ফেটে হাসি আসলো। তার মাথায় এসপিকে কাবু করার একটা বুদ্ধি আসলো। সে এসপির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আর যদি দুজন মিলে তোর চুল ছিঁড়ে ফেলে, তোকে পাবলিকের সামনে কেলানি দেয়? এসপির চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস কি? এমনটা তো আমি ভেবে দেখিনি।
ভেবে দেখ, আমি এখনই ওদের বলতে যাচ্ছি। প্লিজ এমনটা করিস না, এবারের মতো বাঁচিয়ে দে। নেক্সট টাইম আমি আর তোর কথা শুনে কোথাও যাব না। আচ্ছা বাঁচাবো, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রিতে যে কিছুই মিলে না। এই বলে সানা নিজের মোবাইলে বিকাশ খুলে নিজের স্ক্যানার এসপির দিকে এগিয়ে দিয়ে এসপি মুহূর্তেই বুঝে ফেললো সানা কি চায়। সে মনে মনে সানাকে হাজারটা কথা শোনালো। একে তো এই মেয়ের জন্য ফেসেছে, তার উপর তার সাথে ব্যবসা করছে ধান্দাবাজ মহিলা। সে সানার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুই বন্ধু না শত্রু ইয়ার? আমি সুযোগ সন্ধানী, তুই কি দিবি কি না ভেবে দেখ, না হলে ওদেরকে আমি এখনই ডাক দিচ্ছি। এই বলে সে ফাঁসের জনের দিকে তাকিয়ে বলল। এক্সকিউজ মি। এসপি চেহারা ভয়ে নুয়ে গেল। সে এই মহিলার সমাবেশের হাতে মার খেতে চায় না। মনে মনে তাওবা করলো, লাইফে আর সানার কথা শুনে অন্য কোথাও না হোক অন্তত পার্লারে আসবে না। তাড়াতাড়ি সানাকে বলতে শুরু করলো। কটকটির বাচ্চা, আমি তোকে পাঠাচ্ছি তো। সানা মনে মনে হাসতে হাসতে শেষ। আজকে এর আচ্ছা মতো ধোলাই হবে যদি মেয়েদের বলে দেয়। পাশে থাকা মহিলাটি ততক্ষণে চলে এসেছে। সানার দিকে তাকিয়ে বলল। অন্য কাউকে ডেকে দেবেন প্লিজ। সানা নিজের হাসি ভিতরে চেপে এসপির দিকে তাকিয়ে বলল। না, এ নিজের নাক কাটবে। এসপি সানার ওড়নাটা হাত দিয়ে মাথার এদিকে চেপে ধরে বসে আছে। মহিলাটি বুঝতে পারেনি সে সানায়াকে ম্যাম বলে চলে গিয়েছে। এসপি সানার মোবাইলে 1000 টাকা পাঠাইতে সানা বলে উঠল। 5 পাঠা। তুই কি আমাকে ফকির বানাতে চাস? তুই পাঠাবি নাকি আমি ওনাকে ডাক দেব? তোর মতো বন্ধু শুধু আমারই হোক, আর কারো না হোক। এই বলে সে আরও 1004 টাকা পাঠালো। সানা হেসে খুঁটি খুঁটি আজ আচ্ছা মতো জব্দ করেছে এই বিটকেলটাকে। সকালবেলা সানার ঘুম ভেঙে মোবাইলের টুংটাং মেসেজের শব্দে সে হামি তুলে 2 মিনিট বসে থাকে। তারপর ধীরে ধীরে মোবাইলটা হাতে নেয়। এই সাত সকালে আবার কে মেসেজ পাঠালো? কিন্তু মোবাইলে চোখ পড়তে স্ক্রিনে থাকা ছবিটি দেখেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু ভাবতেই মোবাইলটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিল। 2 হাত 2 দিকে মাথা চেপে ধরে বসে থাকলো। তারপর ধীরে ধীরে বলল। অ্যাটলান্টিক দ্য পাম দুবাইয়ের বিখ্যাত সমুদ্র পাড়ে বিলাসবহুল রিসর্টে আজ সোনালি আর নীল আলোয় সজ্জিত। ভেতরে বিলাসবহুল রুম। আজ আরজের ইনফিনিটি লাভ মুভি ইভেস্টার পার্টির জন্য আরও ঝলমলে হয়ে উঠেছে। ক্রিস্টালের ঝাড়বাতিগুলোর মাথার উপর তার মতো ঝাঁকাচ্ছে। আর চারিদিকে বাজছে লাইভ স্যাক্সোফোনের স্নিগ্ধ জ্যাজ। গোল্ডেন কার্পেট বিছানো পথ ধরে একের পর এক বিদেশি প্রযোজক, মিডিয়া টাইকুন, ফাইন্যান্সিয়ার ঢুকছেন। ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দে চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। ওদের মাঝে প্রবেশ করে আরজে। মুহূর্তে সবাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে এসে তার পরনে আজ মিডনাইট কালো রঙের এক্সক্লুসিভ স্যাটিন শাইন টক্সিডো। ভেতরে ধবধবে সাদা শার্টে কোনো ভাঁজ নেই। কালো বুট, তার জুতার পালিশ কালো লেদার ও তাকে আরও ফুটিয়ে তুলেছে। ডার্ক ব্রাউন চোখের ক্যামেরায় ফ্ল্যাশলাইটে আরও বেশি চকচক করছে। তার চারিদিকে প্রেসের লোকজন তাকে মুভি সম্পর্কে জিজ্ঞেস করছে। ঈশানী অদূরে রৌনকের সাথে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি নিক্ষিপ্ত আরজের দিকে। কিছুক্ষণ পর ঈশানী আর রৌনকের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে দুজনের চোখাচোখি হলো। মুহূর্তেই দুজনের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। পার্টি প্রায় শেষের দিকে। আরজে কিছু ইনভেস্টারের সাথে কথা বলছিল। রৌনক আরজের কথায় আসে তার হাতে কোল্ড ড্রিঙ্কস। সেটা সে আরজের দিকে এগিয়ে দেয়। আরজে কিছু না ভেবে এক চুমুকে মুখে তোলে। ঈশানী দূর থেকে সবটাই লক্ষ্য করছে। তার মুখের হাসি চওড়া হলো। কিছুক্ষণ পর আরজের মাথাটা হালকা ঘুরে এলো। চারিদিকে কেমন ঝাপসা হয়ে আসছে। সে একটা সিটে বসে পড়ল। রৌনক এগিয়ে আসে। রৌনক আরজেকে নিয়ে যায়। যাওয়ার সময় ঈশানীকে চোখে ইশারা করে। ঈশানী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে নিজের হাতের মোবাইল ফোনে কাউকে মেসেজ টাইপিং করে পাঠিয়ে দেয়। কাজ হয়ে গিয়েছে। রৌনক আরজেকে রুমে রেখে আসতেই ঈশানী একটা নাইট ড্রেস পরে আসে। আরজের মাথা এখনো ঝিম ধরে আছে। বুঝতেই পারছে না, সে তো পার্টিতে এমন কিছুই খায়নি, তাহলে কেন এমন হচ্ছে। ঈশানী ধীরে ধীরে এগিয়ে যায় আরজের দিকে। আরজে এখনো নিজের মাথা ধরে চোখ বন্ধ করে ডিভানে বসে আছে।
ঈশানী কিছুটা ঝুঁকে আর্যের কোটের দিকে হাত বাড়ায়। আর্যে কারো স্পর্শ পেতে তার হাত ধরে ফেলে। তড়াক করে চোখ তুলে ফেলে আর্যে। ঈশানী ধরা পড়ার ভয়ে চমকে ওঠে। আর্যে ঝাপটা মেরে হাত সরিয়ে দেয়। ঈশানী কয়েক কদম পিছিয়ে যায়। আর্যের কণ্ঠে বিস্ময় আর কঠোরতা। তুমি তুমি এখানে কি করছো? ঈশানী কি বলবে ভেবে পাচ্ছে না। সে তোতলিয়ে বলতে শুরু করলো। ওই আর্চি, আমি তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক ঠিক আছো কি না? আর্য নিজের কঠোরতা বজায় রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠিক করে বলো, কি করছিলে তুমি? ঈশানী নিজেকে মনে মনে প্রস্তুত করলো। আজকে সে পিছিয়ে যাবে না। যদি সে আজ না বলে তাহলে ওই ব্যক্তি ঈশানীকে ছাড়বে না। ঈশানী কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আর্চি, আই লাভ। ব্যাস, আর বাকিটা বলা হয়ে ওঠেনি। তার আগেই জোরে শব্দ হলো। ঠাস। থাপ্পড় এতটা জোরে ছিল ঈশানী ছিটকে ডিভানে পড়ে গেল। আর্যকে রাগানোর জন্য এই দুটো ওয়ার্ডই যথেষ্ট ছিল। দেওয়ালে ঝংকার তোলার মতো চিৎকার করে উঠল আর্যে।